আমরা সরাসরি চলে যাচ্ছি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি ভোট দিতে ইতিমধ্যে চলে গেছেন ভোট গ্রহণ কেন্দ্রে। সেই চিত্র আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি, আমাদের প্রতিনিধি তুলে ধরছে সেই চিত্র। ইতিমধ্যেই মানিক সরকার তিনি ভোট দিতে, ভোট দান করতে ভোট গ্রহণ কেন্দ্রে চলে গেছেন। ঘড়ির কাঁটা এখন প্রায় 10:30 বাজছে। সেই মুহূর্তে তিনি কিন্তু ভোট দিতে এবার সোজা চলে গেলেন ভোট গ্রহণ কেন্দ্রে। আগেই নির্ধারণ করা হয়েছিল যে তিনি 10টার মধ্যেই ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন এবং সেই মোতাবেক কিন্তু তিনি এবার সরাসরি চলে গেছেন। সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের প্রতিনিধি সেখান থেকে সরাসরি যুক্ত হয়ে গেছে সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? মানিক সরকার তিনি ভোট দেওয়ার জন্য ইতিমধ্যেই ভোট কেন্দ্রে পৌঁছেছেন, কি দেখতে পাচ্ছ পরিস্থিতি? আপনারা দেখতে পাচ্ছেন যে মানিক সরকার তিনি কিন্তু ইতিমধ্যে ওনার ভোট দান করার জন্য ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন। আজ দেশের 102টি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে। তারই মধ্যে পশ্চিম আসন তৎসঙ্গে 7 রামনগর বিধানসভা এলাকায় ভোট গ্রহণ পর্ব চলছে। মানিক সরকার তিনি সোজা চলে এসেছেন ভোট প্রদান করার জন্য। সেই চিত্র আমাদের প্রতিনিধি তুলে ধরছে। ইতিমধ্যেই সকাল 9টার দিকে যদি আমাকে নজর রাখতে হয়, সকাল 9টা পর্যন্ত ইলেকশন কমিশনের দেওয়া সেই বিজ্ঞপ্তি অনুসারে কিন্তু এখনো পর্যন্ত পশ্চিম আসনে 15.9% ভোট পড়েছে। দুঃখিত, 7 রামনগরের দিকে যদি নজর রাখতে হয়, 7 রামনগরে কিন্তু 12.28% ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। মানিক সরকার তিনি সোজা চলে এসেছেন ভোট প্রদান করার জন্য। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রতিনিধি সেই চিত্র সরাসরি তুলে ধরছে। সুপ্রীতি, শোনা যাচ্ছে? সুপ্রীতি, কি দেখতে পাচ্ছ পরিস্থিতি? প্রথমবার ইতিমধ্যে ভোট দিতে যাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি কংগ্রেস প্রার্থী আশিস সাহার সমর্থনেই ভোট দেবেন। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সকাল 7টা থেকেই যে পরিসংখ্যান আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। সকালেই দেখা গেছে মানিক সাহা তিনি ভোট দিয়েছেন। ইতিমধ্যে মানিক সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ভোট দিচ্ছেন, প্রথমবার কংগ্রেসকে ভোট দিচ্ছেন মানিক সরকার। যদিও ইতিমধ্যেই ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহা ওনার সমর্থনেই তিনি ভোট দেবেন। কিছুক্ষণ পর তিনি ভোট দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন তার দিকেও কিন্তু যথেষ্ট নজর থাকবে। 102টি আসনে ইতিমধ্যেই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। পশ্চিমের দিকে যদি নজর রাখতে হয়, পশ্চিম আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, ইন্ডিয়া জোট প্রার্থী আশিস সাহা, সিপিএম স্টেটহুড ডিমান্ড কমিটির প্রার্থী বিশু কুমার দেববর্মা, আদি বিজেপি মিলন পদ মুরাসিং, এসইউসিআই এর প্রার্থী অরুণ কুমার ভৌমিক, আমরা বাঙালির থাকছে গৌরী শঙ্কর নন্দী, ভজন মুক্তি পার্টির থাকছে ব্রজলাল দেবনাথ, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী অর্ণব রয়, নির্দল প্রার্থী রামেন্দ্র রিয়াং ইতিমধ্যেই প্রার্থী রয়েছেন পশ্চিম আসনে। অর্থাৎ 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে পশ্চিম আসনে। তারই মধ্যে সব থেকে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে
বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং ইন্ডিয়া জোট প্রার্থী আশিস সাহার মধ্যে, এবং তাকে কেন্দ্র করে সকাল 7টা থেকেই কিন্তু প্রচুর সংখ্যক ভোটাররা উপস্থিত হয়েছেন। পশ্চিম আসনের দিকে যদি লক্ষ্য রাখতে হয় ভোটার ক্ষেত্রে, সেক্ষেত্রে পুরুষ ভোটার রয়েছে 7 লক্ষের বেশি, মহিলা ভোটার রয়েছে 7,28,977, তৃতীয় লিঙ্গ রয়েছে 56 জন, অর্থাৎ 14 লক্ষের বেশি ভোটার রয়েছে পশ্চিম আসনে। প্রতিনিধি আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে গেছে। সুপ্রীতি, কি দেখতে পাচ্ছ? বাড়ির সঙ্গে মানিক সরকার তিনি ভোট দিয়ে বেরোচ্ছেন এবং ভোট দেওয়ার পর তার যে প্রতিক্রিয়া রয়েছে সেই প্রতিক্রিয়া আমরা তুলে ধরবো, সেই প্রতিক্রিয়া আমরা দেওয়ার চেষ্টা করবো। তবে দেখো, এই মুহূর্তে শিশু বিহার স্কুল থেকে সরাসরি তুলে ধরছি যে ছবি সরাসরি রয়েছে, কি বলছেন তিনি শুনবো। একদমই, আপনারা দেখতে পাচ্ছেন মানিক সরকার তিনি ওনার ভোট দান প্রয়োগ করছেন। মানিক সরকার, তারপরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। কি বলেন উনি ওনার ভোটাধিকার প্রয়োগের পর, তার দিকে কিন্তু অবশ্যই নজর থাকছে। প্রথমবার কংগ্রেসের হয়ে তিনি ভোট দেবেন, তার দিকে এবং তিনি কি বলছেন বিশেষ নজর অবশ্যই থাকছে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু মোট 14 লক্ষ ভোটার পশ্চিম আসনে ভোট দেবেন। তাকে কেন্দ্র করে প্রার্থীরা যেভাবে প্রচার চালিয়েছিল, তার সঙ্গে ভোট গ্রহণ কেন্দ্রেও কিন্তু দেখা যাচ্ছে সকাল 7টা থেকে প্রচুর সংখ্যক ভোটারদের উপস্থিতি। জাতীয় নির্বাচন কমিশন তৎসঙ্গে ভোট হচ্ছে, কেন্দ্রটিতে ভোট হচ্ছে মহকুমায়, বিভিন্ন মহকুমায়। আমি চেষ্টা করছিলাম খবর নেব, আমি চেষ্টা করছিলাম, টেলিফোন গুলমাল করছে, টেলিফোন গুলমাল কারণে সবটা খবর নিয়ে বেরোতে মোটামুটি যেটা দেখা যাচ্ছে, যা দেখলাম আমি এখানে যা দেখলাম, ভালো সংখ্যক লাইনে ভোটাররা দাঁড়িয়েছেন, তারা ভোট দিচ্ছেন, আমরাও ভোট দিলাম। এই পদ্ধতি অনুসরণ করে যদি সারা ত্রিপুরায় ঠিকঠাক ভাবে নির্বাচকদের স্বাধীনভাবে ভোট দেওয়ার যে অধিকার, এটাকে যদি রক্ষা করা হয়, তাহলে তো নিঃসন্দেহে এটা খুব ভালো জিনিস। এবং তা যদি হয়, তাহলে আমার নিজের যা ধারণা, একটা ম্যাজিক রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। আর কি প্রশ্ন? স্যার, বিরোধী যিনি প্রার্থী অর্থাৎ ইন্ডিয়া জোটের যিনি প্রার্থী, তিনি অভিযোগ করেছেন ভোট প্রহসন হচ্ছে রাজ্যে। পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হবে, পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হবে। অভিযোগ করেছে। সেই সম্পর্কে আমি যেটা বলবো, কালকে আমি নর্থ থেকে এসেছি, রাতের বেলা 9:30 অবধি আমি পার্টি অফিসে ছিলাম। তাতে প্রত্যেকটা মহকুমার আমাদের যারা নেতৃত্ব, তাদের সঙ্গে কথা বলে জানবার চেষ্টা করেছি। দেখা যাচ্ছে যারা পোলিং এজেন্ট হবেন আমাদের, আশিসবাবু বা এখানে রতনবাবু, চিহ্নিত করে করে তাদের বাড়িতে গিয়ে থ্রেট করা হচ্ছে যে আপনারা আছেন, ভালো আছেন, থাকবেন, এবং খাওয়া দাওয়ার জন্য নাকি প্যাকেটও দিচ্ছে, বলছে কালকেও আমরা দেব, কিন্তু বাড়িতে থাকবেন, বেরোবেন না, ভোট দিতে যাবেন না। পুলিশ এজেন্ট হওয়ার চিন্তা তো করাই উচিত না। এটা কালকে পর্যন্ত খবর। এখন অবধি যেটা আশিসবাবু বলেছেন, তিনি প্রার্থী, তিনিই তো সবচেয়ে বেশি খবর রাখবেন, এবং সকাল থেকেই সম্ভবত তিনি ঘুরছেন। তো তার যে বক্তব্য, এটাকে তো আমার পক্ষে উপেক্ষা করা সঙ্গত হবে না। এটা হওয়া অস্বাভাবিক না, কারণ ত্রিপুরায় 18 বিধানসভা নির্বাচনের পর থেকে এ যাবৎ 23 বিধানসভা নির্বাচন পর্যন্ত পঞ্চায়েতের ভোট হয়নি, নগরের ভোট হয়নি। এই তো এখানেই তো 10:30 11টার পর থেকে কেউ আর ভোট দিতে পারেনি। এখান থেকে 150 মিটার দূরে মুখ্যমন্ত্রীর বাড়ি, আর 150 মিটার দূরে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের অফিস। এদের চোখের সামনেই ভোট লুণ্ঠন হয়েছে। এবং এখানে আমাদের পার্টি নেতা ঝলক মুখার্জি, তাকে ধরে এনে একটা এই বিদ্যালয়ের ক্লাসরুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে বাইরে থেকে চিৎকার করে বলছে আমাদের ক্ষমা করবেন, এবার আমাদেরকে আমাদের মতো করে ভোট দিতে দিন, না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এটা হচ্ছে ঘটনা। ফলে 11:30টার পর থেকে এখানে ভোট কেউ দিতে পারেনি। এখন লোকসভার নির্বাচন আপনারা জানেন, 2019-এর যে লোকসভা নির্বাচন, 52 সাল থেকে নির্বাচন হচ্ছে। প্রথম এই ত্রিপুরার পশ্চিম যে আসনটি সাধারণ আসন, এই আসন তার নির্বাচন বাতিল করবার জন্য আমরা দাবি করেছিলাম। নির্বাচন কমিশন আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে তাদের প্রতিনিধি পাঠিয়েছে, তারা এসছেন, তারা
তথ্যাদি সংগ্রহ করার চেষ্টা করেছেন। আমি নিশ্চয়ই ধন্যবাদ জানাবো সেই সময়ে যিনি রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসার ছিলেন, একজন ডাইরেক্ট আইএএস অফিসার, অত্যন্ত সাহসী দক্ষিণ ভারতে, এবং সে সেখানে নির্ভীকভাবে যা ঘটনা ঘটেছে তার সমস্ত তথ্যাদি একসাথে করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের হাতে তুলে দিয়েছেন। তারাও বিভিন্ন মহকুমায় গিয়ে ভোটের কাজের সঙ্গে যারা যুক্ত, এমনকি কোনো কোনো ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে ভোটারদের সঙ্গে তারা স্বেচ্ছায় কথা বলার চেষ্টা করেছে। অভিযোগ যা পেয়েছেন, তাদের যে মতামত, প্রতিক্রিয়া, তারা দেখছেন এগুলোর মধ্যে মিল আছে। ফলে এই নির্বাচনে প্রায় 200-র মতো বুথে রিপোল করার সিদ্ধান্ত ইলেকশন কমিশনকে ঘোষণা করতে হয়েছে। 52 সালের পর ভারতবর্ষের 15 লোকসভা কেন্দ্রে এত বুথে রিপোলিং এর আগে হয়, এবং শুধু তা না, এই রিপোলিং এর ডিক্লারেশনের সাথে সাথে পূর্ব আসনের ভোট ছিল 7 দিন পিছিয়ে দিতে হয়েছে। রিপোলিং এর পরও এখানে যে ভোট হয়েছে সেখানেও রিগিং হয়েছে, পূর্ব আসনেও রিগিং হয়েছে। কাজেই ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে মনে হচ্ছে একটা দ্বীপ, অন্য জায়গার মানুষ আমরা, এবং এখানে ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। এই করে বিজেপি দল শাসন ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা করছে। এটা শাসক দলের শক্তি না, দুর্বলতার লক্ষণ। গণতন্ত্রকে এইভাবেই ধ্বংস করছে। তো এবারকার লোকসভা নির্বাচনে 27টা রাজনৈতিক দল একসাথে মিলে তাদের স্লোগানটা কি? দেশ বাঁচাতে হবে, আমাদের দেশের সংবিধান রক্ষা করতে হবে। সংবিধানের মূল কথা হচ্ছে গণতন্ত্র, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, এটাকে রক্ষা করতে হবে, এবং ধর্ম নিরপেক্ষতার যে মতাদর্শ, রাষ্ট্র সবার, ধর্ম যার যার তারটা, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না, এটার উপরে আঘাত আসছে মুহুর্মুহু। প্রধানমন্ত্রী নিজেই এই ধর্ম নিরপেক্ষতার আদর্শের বেদিমূলে আঘাত করেছেন। এটা রাম জন্মভূমি উদ্বোধনের যে অনুষ্ঠান, তার মধ্য দিয়ে সারা ভারতবর্ষ এবং পৃথিবীর সামনে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে সংবিধান ছুঁয়ে আমি প্রতিজ্ঞা নিয়ে গড়াগড়ি খেতে খেতে পার্লামেন্টে ঢুকেছিলাম, এগুলো কথার কথা, লোক দেখানো। এবং তিনি এই সংবিধান পদদলিত করে দেখা গেল সেখানে রাম জন্মভূমি উদ্বোধন করতে গেলেন, রামের নাকি তিনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন। এগুলো সারা ভারতবর্ষের মানুষ আমরা দেখেছি, পৃথিবীর মানুষ দেখেছে, প্রশ্ন তুলেছে। পৃথিবীর মধ্যে ভারতবর্ষ সবচেয়ে বড় জনসংখ্যার রাষ্ট্র, 141 কোটি মানুষ, এবং প্রায় 90 কোটির মতো মানুষ ভোটের অধিকার প্রয়োগ করেন, তারা ভোট দিতে পারে। পৃথিবীতে আর কোন দেশে এত ব্যাপক আপনার এই সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা এবং ভোটের ব্যবস্থা নাই। কিন্তু আমাদের দেশে এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই সমস্ত কিছু উপর আঘাত নেমে আসছে। একদলীয় স্বৈর শাসন ফ্যাসিস্ট সুলভ দৃষ্টিভঙ্গিতে কায়েম করার চেষ্টা হচ্ছে, যার পরীক্ষাগার হচ্ছে ত্রিপুরা, ল্যাবরেটরি। এই ছোট্ট ত্রিপুরায় তারা সাকসেসফুল, তারা মনে করছেন তারা সাকসেসফুল। এটাই 24-এর লোকসভা নির্বাচন শেষ করতে পারলে, যদি কোনো মতে সরকারে আসতে পারেন সারা ভারতবর্ষের উপর, এটা তারা চাপিয়ে দেবে। এটার বিরুদ্ধেই সবাই মিলে বলছে যে এটা দলীয় নির্বাচন। গোটা দেশের মানুষ এবং বিজেপি এই উভয়ের মধ্যে লড়াইটা হচ্ছে। এখন এই সাথে সাথে মানুষকে তো বেঁচে থাকতে হবে। গণতন্ত্র গুরুত্বপূর্ণ, আমাদের আপনার যে সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ, ধর্মনিরপেক্ষতার যে দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এর পাশাপাশি মানুষকে তো বাঁচতে হবে, খাওয়া পড়া চাই, রোজগার চাই। এখন তো এই জায়গাটাতেই আক্রমণ চলে আসছে, ক্রয় ক্ষমতা চলে যাচ্ছে, তাদের কেনবার ক্ষমতা নাই, রোজগার নাই। এই যে পরিস্থিতিতে জিনিসপত্রের দরদাম বাড়ছে, বেকার সমস্যা বাড়ছে। গত 50 বছরে আমাদের দেশে বেকারির বৃদ্ধির হার যা ছিল, মোদীর নেতৃত্বে বিজেপি শাসনে 10 বছরে সমস্ত রেকর্ড ম্লান করে দিয়েছে। শিক্ষিত বেকার যারা, তাদের 83% বেকার, তাদের কোনো কাজ নাই, কর্ম নাই। কৃষক ফসলের ন্যূনতম ন্যায্য মূল্য পাচ্ছে না। তা যদি না পান, তারা বাজারে কি করে যাবেন? তাদের চাহিদা পূরণের জন্য কি করে জিনিসপত্র সওদা করবেন? ফলে যে সমস্ত কলে কারখানায় এই সমস্ত জিনিসগুলি উৎপাদন হচ্ছে, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কর্মরতরা কাজ হারাচ্ছেন, নতুনকার কি করে কাজ পাবেন? ফলে একই সাথে সাথে এই যে বিষয়গুলো,
অস্তিত্ব রক্ষার যে প্রশ্ন, অর্থনৈতিক যে দৃষ্টিভঙ্গি, এই সরকার যেটা নেতিবাচক দিক থেকে এই তাদের যে অর্থনৈতিক নীতি কার্যকরী করার মধ্য দিয়ে অল্প সংখ্যক 8 থেকে 10 ভাগ একচেটিয়া পুঁজি, যোদ্ধা, জমিদার, কালোবাজারি, মুনাফাখোর তাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে। বলে এদেরকে ক্ষমতা থেকে হটিয়ে একটা বিকল্প জনমুখী গণতান্ত্রিক আমাদের ধর্ম নিরপেক্ষতার মতাদর্শের প্রতি যাদের আস্থা আছে তাদের নিয়ে একটা সরকার তৈরি করতে হবে, এই আওয়াজ উঠছে। এটা ধীরে ধীরে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে এবং আমরা যেটা লক্ষ্য করছি বিভিন্ন আপনার যে এই নির্বাচনী যে কর্মধারা, এটার উপরে যারা বিশ্লেষণ করেন তারা নির্দিষ্ট কোনো দলের লোক না। আমি গত কয়েকদিন যাবৎ লক্ষ্য করছিলাম, তারা পরিষ্কার বলছেন 400 বলছেন, 370 বলছেন। তাতে তো যেটা দেখা যাচ্ছে, হিন্দি ভাষী যে রাজ্যগুলোতে বিজেপি এ যাবৎকালে গত দুটো নির্বাচনে বিরাট সংখ্যক আসন জয়ী হয়ে কেন্দ্রে সরকার তৈরি করতে পেরেছেন, এই হিন্দিভাষী অঞ্চলেই তো বিজেপি এবার সবচেয়ে খারাপ ফল করবে। দক্ষিণ ভারতে তো তাদের আসন কোত্থেকে আসবে, সেখানে শূন্য থাকবে। বলে এর সাথে মিলিয়ে ত্রিপুরায়, এ কারণে আমি প্রথম যে কথা বললাম যে যদি মানুষকে স্বাধীনভাবে মানে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে এখানে মিরাকুলাস রেজাল্ট হবে এবং বিজেপির প্রার্থীরা হারবেন। আর যদি জেতেন তাহলে 18 থেকে 23 পর্যন্ত নির্বাচনগুলি যে প্রহসনে পরিণত করে, মানুষের ভোটের অধিকার হরণ করে, লুট করে, এমনকি গণনা কেন্দ্রে তারা যে কাণ্ড করেছে, এইভাবেই তাদের জিততে হবে। এই জয়ের মধ্যে কোনো আনন্দ নাই, এটা তাদের দুর্বলতার লক্ষ্য। আপনি একজন কমিশনারের প্রশংসা করেছেন, বর্তমান ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? একই সঙ্গে একটা প্রশ্ন থাকবে, মানে আপনি মোদি বলছেন 400 পার আর রাহুল গান্ধী বলছেন 150-র উপরে উঠবে না। আপনার অভিজ্ঞতায় আপনি কত ফিগার টার্গেট করতে পারেন বিজেপির? দেখুন, আমি গণক না, আমি গণনা করে সংখ্যা বলবো না। আমি যেটা উল্লেখ করব, আমি গত 4 দিন 5 দিন যাবৎ আমি লক্ষ্য করছিলাম সোশ্যাল মিডিয়া, তাতে যা দেখা যাচ্ছে যারাই বলছেন তারা কোনো দলের লোক না, তারা সংবাদপত্রের সাথে কাজ করেন, এই ধরনের বিশ্লেষণের ভূমিকায় তারা ভূমিকা নেন, সারা দেশের খবর নেন, তারা পরিষ্কার বলছে, যেটা আমি আগে উল্লেখ করার চেষ্টা করেছি। এবং একজন বন্ধু বললেন যে মোদি সাহেব বলছেন 400 আর রাহুল গান্ধী বলছেন, আমি আগে তো বলেছিলাম 230-70, এখন তো এটা 150-এর নিচে চলে আসবে। প্রধানমন্ত্রী এসেছিলেন তো, আমাদের এখানে মিটিং করে গেলেন তো, আপনারা দেখেছেন তো, তার তো সেই জেল্লা নেই। তিনি তো এখানে 400 উল্লেখ করেননি, তিনি এখানে আপনার এই সংখ্যা টঙ্কার দিকে যাওয়ার চেষ্টা করেনি, কথাই তো তিনি বলতে পারছিলেন না, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, তাকে পরিশ্রান্ত মনে হচ্ছিল, হতাশাগ্রস্ত মনে হচ্ছিল। এর থেকে কি মনে হয় বডি ল্যাঙ্গুয়েজ, এটা দেখলে পরে তার থেকে তো কিছু অনুভব করা যায়, উপলব্ধি করা যায়। কাজে এর থেকে বুঝবার চেষ্টা করবেন এবং আপনাদের কাছে অনুরোধ করব, যদি ভোট দিয়ে না থাকেন, ভোট লুটের প্রক্রিয়া শুরু হওয়ার আগে নিজের ভোটটা কিন্তু নিজেরা দিয়ে আসবেন, এই আমার বক্তব্য। একটা শেষ প্রশ্ন থাকবে। বিপ্লব দেব সেদিন সভা মঞ্চে দাঁড়িয়ে একটা অভিযোগ করছিলেন, তিনি সবার কাছে বলছিলেন যে মানিক সরকার এবার মানে সিপিআইএম এর সিম্বল ছিঁড়ে হাত চিহ্নে ভোট দেবেন। তো সেইভাবে আপনার অভিজ্ঞতা এবং বিপ্লব দেবের পাল্টা প্রতিক্রিয়া আপনার? বিপ্লব দেবের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া করতে যখন নির্বুদ্ধিতা হবে তাহলে তাকে গুরুত্ব দেওয়া হবে, প্রশ্নটা তা না। এই যে 27টা রাজনৈতিক দল একটা জায়গায় আসলো, যারা বলছে এটা দলীয় নির্বাচন না, এই পরিস্থিতিটা কে তৈরি করলো? আরএসএস নিয়ন্ত্রিত বিজেপির 10 বছরের শাসন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে, অমিত শাহ তার সহযোগী, তারাই তো এই পরিস্থিতি তৈরি করছে। ভোগ ভাগ করে ধর্ম, বর্ণ, ভাষা, নদীর জল, রাজ্যের সীমানা, এই নানা প্রশ্নগুলি তুলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে অল্প ভোটের ব্যবধানে, কারণ আমাদের দেশের সিস্টেমটা এটাই, ফার্স্ট পাস্ট দি পোস্ট, যেটা আমরা সমর্থন করি না, এই সুযোগ নিয়ে তারা সরকারে আসছে। এটা প্রতিহত করার জন্যই সমস্ত এই যে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা এসছেন। আর বিজেপি বিরোধী ভোট ভাগ হতে দেব না, যতটা বেশি সংখ্যক বিজেপি বিরোধী ভোট তাকে একটা জায়গায় আনতে হবে। তার ভিত্তিতে ত্রিপুরা তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটা আসনে কংগ্রেসের বন্ধুরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, একটা আসনে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেন? যাতে আমাদের মধ্যে ভোট ভাগের সুযোগ নিয়ে বিজেপির প্রার্থী জিততে না পারে। কাজে এটা সর্বভারতীয় যে দৃষ্টিভঙ্গি, আজকের যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে এর কোনো বিকল্প ছিল না। আমি আপনাদের বলবো, যেহেতু প্রশ্ন করেছেন, আমাদের দেশে 1977 সালের যে নির্বাচন,
অসাধারণ নির্বাচন। নেতৃত্বের বিরাট অংশ জেলখানায় আবদ্ধ ছিলেন, সেখান থেকে স্লোগান নিয়ে বেরোলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, নাগরিক স্বাধীনতা পুনঃস্থাপন করতে হবে। অসাধারণ এই যে আবেদন, তাতে সাড়া মিলেছে। প্রথম ভারতবর্ষে অকংগ্রেসী সরকার স্বাধীনতার পর প্রতিষ্ঠিত হল। মোরারজি দেশাই, তারপরে ভিপি সিং, তারপরে চৌধুরী চরণ সিং, তারপরে এইচডি দেবেগৌড়া, কেমন না, তারপরে দেখা গেল আইকে গুজরাল এবং এরপরে ডক্টর মনমোহন সিং। এরা কেউ কিন্তু তাদের নিজের দলীয় ভোটের শক্তির জুড়ে প্রধানমন্ত্রীর আসনে বসেছেন, ঘটনা তা না। বিরোধী যে দলগুলো, শাসন ক্ষমতায় যারা ছিলেন কেন্দ্রে, তাদের জনবিরোধী, অগণতান্ত্রিক, স্বৈরাচারী যে ভূমিকা, এটাকে প্রতিহত করার জন্য ক্ষমতাচ্যুত করে বিকল্প শক্তির সমন্বয়ে একটা নতুন সরকার তৈরি করার আহ্বান নিয়ে তারা নেমেছিলেন, ফলে এই সাফল্য এসেছে। ভারতবর্ষে এ যাবৎ প্রায় 18 জন প্রধানমন্ত্রী হয়েছে। এই যে সম্মিলিত শক্তির প্রচেষ্টা, তাতে গিয়ে প্রায় 8 থেকে 10 জন এই ধরনের প্রধানমন্ত্রী কিন্তু ভারতবর্ষে তৈরি হয়েছে। এবারও পরিস্থিতি যেদিকে অগ্রসর হচ্ছে, এই নির্বাচনের ফলাফল 4 তারিখ ঘোষণা হবে জুনের, তারপর তো মনে হচ্ছে এরকমই একটা নতুন সরকার হবে, নতুন প্রধানমন্ত্রী ভারতবর্ষ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। এতদিন বিরোধী দল ছিল তীব্রমতা, এবং তারা জুট করছে, আর কংগ্রেস সিপিএম একদিকে, বিজেপি তীব্রমতা একদিকে, লড়াইটা কেমন হয়? তীব্রমতা তো গত 23-এর নির্বাচনে যে 19 ভাগ ভোট পেয়েছে, এ তো বিজেপির বিরুদ্ধে কথা বলে পেয়েছে। এখন তো এরা বিজেপির পেটেই ঢুকে গেলেন। মথার প্রার্থী কিন্তু সিম্বল হচ্ছে বিজেপি, এটা মথার মধ্যেই গোলমাল। কাজে 19 ভাগ ভোট, এটা তীব্রমথার ভোট না, এটা বিজেপি বিরোধী ভোট। কাজে এই ভোট তো তীব্রমথা পাবে না। তারা নিজেরাই এখন বিচ্ছিন্নতায় ভুগছেন। ফলে আপনি যে প্রশ্ন করছেন, লড়াইটা খুব ইন্টারেস্টিং হবে, তেজি হবে। এই কারণেই বলছি ম্যাজিক্যাল রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মানুষকে নির্বিঘ্নে ভোট দিতে হবে, পোলিং এজেন্টকে ঢুকতে দিতে হবে, পিটিয়ে তাদেরকে বের করা যাবে না, তাহলে কি করে হবে? ত্রিপুরায় যেভাবে ইন্ডিয়া জোট দানা বেঁধেছে, সারা দেশে এক এক দলের ভূমিকা এক এক রকম, সেটা নিয়ে বিজেপি কটাক্ষ করছে। যেমন বাংলায় তৃণমূল নেই ইন্ডিয়া জোটের সঙ্গে, আবার কেরলে কংগ্রেস সিপিএম একসঙ্গে নেই, কি বলবেন? কেরলের যে অভিজ্ঞতা, এটা তো ট্র্যাডিশনাল, এটা নতুন করে বলার কিছু নাই। তারা অনেক আগেই দুই পক্ষ তাদের নিজেদের মধ্যে আসন ভাগটাগ করে ভোটে নেমে গেছে, এবং ওখানে বিজেপি একটা আসনও পাবে না, এটা হচ্ছে একটা। আর পশ্চিমবাংলার কথা যেটা বলছেন, এই ভদ্রমহিলা প্রথম থেকে ভেতর থেকে এই ইন্ডিয়া ব্লক যেটা তৈরি হচ্ছে, এর মধ্যে গোলমাল কি করে বাঁধানো যায় তার চেষ্টা তিনি করে আসছেন। আমি এগুলো বলে সময় নেব না, ভোটের দিন তো অনেক মানুষ যাচ্ছে দিক দিয়ে, আমি সময় বেশি নিতে চাইছি না। আপনারা প্রশ্ন করছেন, আমি যদি জবাব না দেই তাহলে আপনাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, তার জন্য বলছি। এখন পশ্চিমবাংলায় যেটা হচ্ছে, বিজেপির বিরুদ্ধে লড়াই মানে তৃণমূলের বিরুদ্ধে লড়াই, বিচ্ছিন্নভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই, বিজেপির বিরুদ্ধে কিছু বলবো না, এটা হবে না। ফলে তৃণমূলের বিরুদ্ধে লড়াই, বিজেপির বিরুদ্ধে লড়াই এক দৃষ্টিভঙ্গিতেই ওখানকার বিরোধীরা দেখছেন। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামফ্রন্ট এবং একই সাথে কংগ্রেস, তারা একসাথে মিলে লড়াই করছেন। কাজে এই নিয়ে শাসক দলের কটাক্ষ করার কোনো সুযোগ নেই, বরং তারা এই ভোট ভাগাভাগি করে গত লোকসভা নির্বাচনে যে 18টা আসন বিজেপি পেয়েছিল, এগুলো তৃণমূলের জন্য পেয়েছে। এবার তৃণমূলও তাদের পুরনো আসন ধরে রাখতে পারবেন কিনা, বিজেপিও সেই আসন জিতে আসতে পারবেন কিনা, এ নিয়ে কিন্তু পশ্চিমবাংলায় প্রশ্ন উঠে গেছে। কাজে আমাদের অপেক্ষা করতে হবে। আমি আগেই বলেছি, আমি গণক না, আমি এখান থেকে সংখ্যা নির্ধারণ করে দিতে পারবো না। ভারতবর্ষে যে রাজ্যের কথা বলছেন, আমি বলছি একটা একটা করে 3-4টা রাজ্যের কথা বলবো। উত্তরপ্রদেশ 80টা আসন, ভারতবর্ষের সবচেয়ে বেশি লোকসভার আসন। জওহরলাল নেহরুর সময় থেকে যেটা আমরা দেখতে অভ্যস্ত, এই উত্তরপ্রদেশে যারা সবচেয়ে বেশি আসনে যেতেন, তারাই কেন্দ্রের সরকার তৈরি করতে সুবিধা নেন। তো এখন পর্যন্ত বিজেপির গত নির্বাচনে উত্তরপ্রদেশে 66 আসনে জয় তারা হাসিল করেছিলেন। এবার তো 66 আসন পাবেন কিনা সন্দেহ আছে, কারণ আপনার সেখানে দেখা গেল 3-4টা দল ইতিমধ্যে সমঝোতা করে আসন ভাগবাটোয়ারা করে তারা ময়দানে নেমে গেছেন। অখিলেশ যাদব এখন নেতৃত্ব দিচ্ছেন, কোনো বিরোধ নেই। ফলে সেই জায়গাটাতে ফলটা কি হবে, এটা বিজেপি সবচেয়ে বেশি উদ্বিগ্ন। আমি কেরালার কথা আপনারা বললেন বলে আমি বললাম, বিজেপির ওখানে কোনো সম্ভাবনা নেই, শূন্য হবে। তামিলনাড়ু 39 আর 41, আজকে সেখানে ভোট হচ্ছে, একটি আসনে বিজেপি সেখানে পাবে না। আপনার এদিক থেকে আমি যেটা বলবো, বিহার 40টা আসন ভাগ করে নিয়েছে। সেখানে গত লোকসভা নির্বাচনে বিজেপি যত আসন পেয়েছিল
এই যে যারা মূল্যায়ন করছেন তারাই বলছেন হিন্দি ভাষী এলাকায় বিজেপির আসন কমবে, তাহলে বিহার অন্যতম, বিহারে বিজেপির আসন কমতে যাচ্ছে। এবং বিশেষ করে যিনি মুখ্যমন্ত্রী 5 বার জিতে 9 বার মুখ্যমন্ত্রী হয়েছেন, তার থেকে তো বুঝতেই পারছেন, সেখানে সবাই মিলে বলছেন তিনি তো দল পাল্টাপাল্টি করে ক্ষমতার গদিতে বসে থাকার চেষ্টা করছেন। তার দলের লোকরা বলছে এবার তাকে আমাদেরই শিক্ষা দিতে হবে। লেট আস ওয়েট এন্ড সি, উই শুড ওয়েট টু সি দি আউটকাম অফ দিস ইলেকশন রেজাল্টস। ফলে আমি এই কয়েকটা জায়গায় বললাম, দিল্লি 7টা আসন, কংগ্রেসের দিকে তাকায় না আপের দিকে তাকায় না কংগ্রেস। এবার আসন সমঝোতা হলো, 4টা আসনে আপ লড়বে, 3টা আসনে কংগ্রেস লড়বে। এই অপরাধেই তো তাকে নানা অভিযোগ উপস্থিত করে জেলের। আপনারা শুনলেন মানিক সরকারের বক্তব্য। তিনি কিন্তু একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন আজ ভোটদানকে কেন্দ্র করে। সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। আমার স্টুডিওতে রয়েছে সমাজকর্মী প্রদীপ্ত রায়। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। আজ একটি ঐতিহাসিক দিন ভারতবাসীর জন্য। তৎসঙ্গে একটা বিষয় কিন্তু নজর রাখতেই হচ্ছে, তা হচ্ছে পশ্চিম আসনে ইন্ডিয়া জোট প্রার্থী হচ্ছেন আশিস সাহা। অর্থাৎ তিনি কংগ্রেসের নেতা, তিনি বহুদিন